একদল মানুষ যারা শিক্ষাগত যোগ্যতায় অনেকের চেয়ে অনেকটা এগিয়ে, কিন্তু তৎসত্ত্বেও ভয়ঙ্কর ভয়াবহ একটা বঞ্চনা তাদের বহন করতে হচ্ছে। শিক্ষা বন্ধু হিসেবে তাদের পরিচয়, শিক্ষাক্ষেত্রের সঙ্গে তারা জড়িত, কিন্তু অনেকগুলো বছর, 15-20 বছর চাকরি করবার পরেও তাদের কারোর মায়না 8,000 টাকা, কারোর 12। শিক্ষাগত যোগ্যতায় MA BEd, অর্থাৎ যে যোগ্যতা নিয়ে একদল 50-60 হাজার টাকা মায়না পায়, সেই যোগ্যতাতেই আর একদল মানুষ ভয়ঙ্কর ভয়াবহভাবে বঞ্চিত হয়ে চলেছেন দিনের পর দিন, বছরের পর বছর। বিষয়টি নিয়ে বারবার তারা সরব হয়েছেন। পূর্বতন যে সরকার ছিল, সেই সরকার কোনো কর্ণপাত করেনি। বারবার তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন, কিন্তু ফল হয়নি। এমনকি এদেশের সর্বোচ্চ ন্যায়ালয় রায় দেবার পরেও কোনো সুরাহা পায়নি এই সমস্ত শিক্ষা বন্ধুরা। ভয়ঙ্কর এক বঞ্চনার শিকার তারা হয়েই চলেছে। তাদের পরিবার জুড়ে অনিশ্চয়তা, অভাব, অনটন। কেউ কেউ এই শিক্ষা বন্ধু হিসেবে কাজ করবার পাশাপাশি কখনো তরি তরকারি বেচেছেন, কখনো টুকটাক কাজ করে চলেছেন, এবং অনেকেই সংসার চালাতে না পেরে কিংবা চিকিৎসার অভাবে মৃত্যু মুখে চলে গেছেন। বারবার তারা জানিয়েছেন সরকারকে। নতুন সরকার এসেছে, পরিবর্তনের পরে তারা প্রত্যাশা করছেন যে হয়তো কিছু সুরাহা মিলবে, কিন্তু প্রশ্ন, আদৌ মিলবে তো? সুপ্রিম কোর্ট তো কত আগে বলে রেখেছেন, কিন্তু নতুন সরকার 2 মাস হয়ে যাবার পরেও কি তাদের বিষয়টা সেভাবে ভেবেছে? আমরা ঠিক করেছি আজ সেই বঞ্চিত মানুষজনরা সরাসরি তাদের কথা তাদের মতো করে বলবেন, তাদের নিয়ে আসবো, তারাই বলবেন তাদের কথা। আমরা শুনবো সেই ভয়াবহ বঞ্চনার কথা। নতুন সরকার অন্তত গোটা বিষয়টার উপরে দৃষ্টি দেবেন, তাদের সমস্যাটাকে সহানুভূতির সাথে বিবেচনা করবেন, এই প্রত্যাশাতেই আবার আমি আজ এই অনুষ্ঠানটা করছি। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষা বন্ধু হিসেবে যিনি কর্মরত, এবং একই সাথে তিনি আন্দোলন সংগঠিত করছেন, সেই নন্দদুলাল দাস শিক্ষা বন্ধু, শিক্ষাকর্মী হিসেবে রয়েছেন, এবং সুনীত সরকার। এনারা দুজনেই এই ভয়ঙ্কর বঞ্চনার বাহক, বহন করে চলেছেন একটা ভয়ঙ্কর ভয়াবহ বঞ্চনাকে। আমরা সহনাগরিক হিসেবে এনাদের যন্ত্রণার কথাটা শুনতে পারি, নতুন সরকারের কাছে আবেদন করতে পারি যে নতুনভাবে এদের জন্য একটু ভাবুন। সরকার বদলেছে, এদের জীবনযাপনের যে রং চটে গেছে, বর্ণহীন হয়ে গেছে, সেটা যেন ফিরে আসে, তার ব্যবস্থা করুন। নন্দদুলাল দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি নন্দদুলাল বাবুর কাছেই প্রথম আসবো। নন্দদুলাল বাবু, আপনি আপনার পরিচয় দিয়ে এবং আপনাদের দাবি দাওয়াটা যদি আরেকটু সবিস্তারে বলেন, কি হয়েছে, এবং আপনাদের ক্ষেত্রে যে বঞ্চনার, আমি আজকে শিরোনাম ঠিক করেছি বঞ্চনার ইতিকথা, যে বঞ্চনা হয়ে চলেছে বছরের পর বছর, আপনারা যদি নিজেদের মতো করেই আবার সেই ঘটনাটা সবাইকে বলেন, নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা সহ যদি গোটা বিষয়টা আবার উপস্থিত করেন। নন্দদুলাল বাবু। নমস্কার। যখন আমাদের নিয়োগ হয়েছিল, আমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ অনার্স থাকতে হবে, MA MSc বা MCom, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার। আমরা 20 বছর চাকরি করছি। 20 বছর চাকরি করার পর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পাচ্ছি 8,760 টাকা। আমরা ভূতপূর্ব বামফ্রন্ট সরকার, তারপর তৃণমূল সরকার। এবার এখানে দেখুন, আমাদের নিয়োগকালীন সময়ে আমাদের বয়স চাওয়া হয়েছিল 35 থেকে 50 বছরের মধ্যে। স্বাভাবিক, 35 থেকে 50 বছরের মধ্যে মানে সামান্য কয়েক বছরের চাকরি। তার
এবার তার মধ্যে আমাদের এই আহ, আগের যে সরকার, পূর্বতন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তিনি তো পুরো 15টা বছর আমাদের একদম খেয়ে নিয়েছেন। এখন আহ, আমাদের নতুন সরকার এসেছে, আমরা সেই নতুন সরকারের উপর বিশ্বাস রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই। এখন এই সরকার বেতন বৃদ্ধি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নতুন সরকার আমাদের কথা একটি বারের জন্য উল্লেখ করেননি। এখন যদি আমি যদি ধরি যে নতুন সরকার প্রথমে কারোর বেতন বৃদ্ধি করেন, একটা মাত্র কারোর বেতন, অনেকেই হয়তো আমাদের মতো অনেকেই বঞ্চিত আছেন, কিন্তু আমাদের মতো বঞ্চিত কেউ নেই। যদি কারোর বেতন বৃদ্ধি করা হতো, তাহলে প্রথমেই আমাদের নামটা মনে আসা উচিত। কারণ আমাদের দুটো ক্যাটাগরিতে আমাদের শিক্ষাবন্ধু নিয়োগ হয়েছে, শিক্ষাবন্ধু প্রাইমারি এবং শিক্ষাবন্ধু আপার প্রাইমারি। এখন আহ, এবার দেখুন যে আমাদের আসলে স্কুল পরিদর্শকের কাজ করতে হয়, মূলত স্কুল ভিজিট। স্কুল ইন্সপেক্টররা যেমন স্কুল ভিজিট করেন, স্কুল যাতে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে চলেন। এখন প্রাইমারি স্কুল আসলে যে আমাদের এসআই অফিসটা, আমরা এসআইএস মানে সাব ইন্সপেক্টর অফ স্কুল, অবর বিদ্যালয় পরিদর্শক, মানে স্কুল ইন্সপেক্টর অফিসের আমরা স্টাফ। এখন আমাদের আগে যে এই স্কুল ইন্সপেক্টর অফিসটা, এটা ছিল প্রাইমারি, মূলত আমরা প্রাইমারি স্কুলে দেখা হতো। কিন্তু পরবর্তীকালে সরকার সিদ্ধান্ত নেয় যে ও এবার থেকে এসআই অফিসটা, স্কুল ইন্সপেক্টর অফিসটা, এটা প্রাইমারি স্কুলেরও অফিস হবে, হাই স্কুলেরও অফিস হবে। অর্থাৎ ভালো, খুব ভালো, একই বিল্ডিং এর মধ্যে সহজে, খরচ কম হবে। সেই জন্যে আহ, শিক্ষাবন্ধু আপার প্রাইমারি নিয়োগ করা হলো। এখন যেহেতু হাই স্কুলে যেতে হবে, তো হাই স্কুলে যেতে গেলে হাই স্কুলের সাধারণত প্রায় সবাই এমএ, ডাবল এমএ, এমএ বিএড। এখন হাই স্কুলে যেতে গেলে স্কুল পরিদর্শক হিসাবে বা স্কুল ইন্সপেক্টর, সহকারী ইন্সপেক্টর হিসাবে যদি যেতে হয়, তাহলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা তো ঠিক রাখতে হবে। সেই জন্য সরকার অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার। এখন এটার ক্ষেত্রে আহ, ধরুন শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক, যদি একজন টিচার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একজন, আমরা 20 বছর চাকরি করছি পোস্ট গ্রাজুয়েট, আমি নিজে পোস্ট গ্রাজুয়েট, তাহলে একজন পোস্ট গ্রাজুয়েট আমার বন্ধু, তিনি 20 বছরের ঊর্ধ্বে চাকরি করছেন, শিক্ষকতা করছেন, তিনি এই মুহূর্তে বেতন পান 1,20,000 টাকা। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তো আশায় বুক বেঁধেছিলাম, তিনিই বলেছিলেন প্রথম সমকাজে সমবেতন, আমরা আশান্বিত হয়েছিলাম। সমকাজে সমবেতন মানে আমার যা শিক্ষাগত যোগ্যতা, আর একজন শিক্ষক যিনি এমএ পাস, তাহলে আমাদেরও বেতন হওয়া উচিত, সমকাজে সমবেতন, একই সমান বেতন হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা তো আমরা আশাহতই হয়েছি, প্রচন্ড ভাবে আমরা আশাহত হয়েছি, এবং এখনো পর্যন্ত আমাদের কথাটা বলাই হয়নি। এখন এই প্রসঙ্গে একটু বলা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি আমাদের সঙ্গে করেছেন এই মহিলা। যদি ধরুন পৃথিবীর মধ্যে এরকম তালিকা করা হয়, পৃথিবীর মধ্যে 1 নম্বর খারাপ, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ, জঘন্যতম ব্যক্তি, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি একসঙ্গে দুটো প্রাইজ পাবে, মহিলাদের মধ্যে উনি জঘন্যতম, আবার ছেলেদের মধ্যেও যদি করা হয় দুই পক্ষ মিলিয়ে, তাহলে উনি হবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জঘন্যতম। তাহলে আজকে এবার ধরুন সমকাজে সমবেতনের কথা ছেড়ে গিয়ে যদি এবার বলি, আমাদের সর্বশিক্ষা মিশনে এই মুহূর্তে এই রাজ্য সরকার, আগের রাজ্য সরকার, এখন একজন পোস্ট গ্রাজুয়েট কর্মী যারা আছেন আমাদের, আমরা তো অফিসের স্টাফ, অন্য যে অফিসের স্টাফরা আছে নানান ডেজিগনেশনে আছে, তারা এই মুহূর্তে পোস্ট গ্রাজুয়েট, তারা পাচ্ছেন 42,000 টাকা। অথচ সেই একই পোস্ট গ্রাজুয়েট আমরা আমরা 8,000, রাউন্ড ফিগারে বললে 8,000 টাকা, 8,760 টাকা, 8,000 টাকা। এবার দেখুন, তাহলে আজকে এই রকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তার কাছে বারবার গেছি, অনুরোধ, অনুনয়, বিনয়, মিছিল, মিটিং, তিনি তো অনুমতি দিতেন না। তিনি এখন অনেক কথা বলছেন, আবার তিনি বলছেন কাউকেই তিনি অনুমতি দিতেন না, হাইকোর্ট থেকে অনুমতি আনতে হতো। এখন এবার দেখুন বঞ্চনা কতভাবে আমাদের হয়েছে। তাহলে আপনি দেখবেন যে সর্বশিক্ষায় আমি একটু তাকাই যদি, তাহলে দেখবেন গ্রুপ ডি আছে সর্বশিক্ষায়, আমরা সর্বশিক্ষার আন্ডারে, তো গ্রুপ ডি কর্মী এই মুহূর্তে কত পায়? রাজ্য সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো নতুন সরকার এসে, আমরা আগের চলে যাওয়া সরকারটা বলছি, একজন গ্রুপ ডি কর্মী, তিনি তার শিক্ষাগত যোগ্যতা 8 পাস, তিনি এই মুহূর্তে পাচ্ছেন 18,000 টাকা। একজন গ্রুপ সি কর্মী, তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, তিনি পাচ্ছেন 22,000 টাকা।
প্লেন গ্রাজুয়েট যারা, তারা পাচ্ছে আহ, এই এই মুহূর্তে 30,000 টাকা। আচ্ছা, আর পোস্ট গ্রাজুয়েট তারা 42,000 টাকা। আর যদি সমকাজে সমবেতনের কথা ভাবি, তাহলে তো সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 1,00,000। আমার বন্ধুর কথা বললাম যে 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 1,16,000 টাকা। আবার দেখুন, আহ, এটা তো গেল। আবার আমাদের ক্ষেত্রে অনেকেই বঞ্চিত আছেন। পার্শ্ব শিক্ষক, এবার পার্শ্ব শিক্ষক প্রাইমারি, পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি। পার্শ্ব শিক্ষক প্রাইমারি মানে যারা প্রাইমারি স্কুলে পড়ান, আর আপার প্রাইমারি যারা হাই স্কুলে পড়ান। তা দুজনদেরই শিক্ষাগত যোগ্যতা আলাদা, বেতনও আলাদা। মানে পার্শ্ব শিক্ষক প্রাইমারি, পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি। আমাদের ক্ষেত্রে শিক্ষাবন্ধু প্রাইমারি, আবার শিক্ষাবন্ধু আপার প্রাইমারি। শিক্ষাবন্ধু প্রাইমারিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন, আর শিক্ষাবন্ধু আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার। বেতন কিন্তু সেই একই, দুজনদের ক্ষেত্রে এক। মানে মুড়ি এবং মুরকি পুরো দুটো এক। আমরা সেটাও বারবার কেন বলেছি। মানে আমি বলছি তাহলে একজন, আপনাদের নন্দলাল, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে আপনাদের নিয়োগ করা হয়েছিল যখন, তখন বলা হয়নি যে কি হারে আপনাদের বেতন বাড়বে, কি কি সুযোগ সুবিধা, মানে দিনের পর দিন আপনারা এই বেতনে থেকে যাবেন, এটা মানে কিভাবে নির্ধারিত হয়েছিল? না, না, এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যখন নিয়োগ করা হয়েছিল আমাদের এখানে আছে ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। ফিল্ড জুনিয়রে যে স্কুলে যে বিল্ডিং গুলো তৈরি হয়, ইঞ্জিনিয়ার লাগে, তারা সরকারি ইঞ্জিনিয়ার, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। নিয়োগকালীন সময়ে ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ারদের ছিল 1,500 টাকা। একটা সময় প্রাইমারি স্কুলে আমার সঙ্গে যিনি রিটায়ার্ড পার্সন যোগ দিয়েছিলেন, তিনি বললেন, আমি যখন প্রাইমারি স্কুলে যোগ দিয়েছিলাম আমার বেতন ছিল শুধুমাত্র 67 টাকা, 67 টাকা 50 পয়সা। এখন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, তার বেতন ছিল 1,500 টাকা, তারা এখন বেড়ে হয়ে গেছে 35,000 টাকা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। অন্য ক্ষেত্রে তো আরো বেশি, সে তো প্রায় 1,00,000-এর বেশি। কিন্তু আমরা কেন এই অবস্থায় পড়ে আছি? এবার বিষয়টা হচ্ছে যে ধরুন নিয়োগকালীন সময়ে অনেকের কম থাকে, কম ছিল অনেকের, কিন্তু পরবর্তীকালে সরকার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো করলেন। মানে ধরুন 8 পাস হলে এত, মাধ্যমিক পাস হলে এত। এবার দেখা গেল প্রথমে একটা সরকার বের করলো পদ শিক্ষাগত যোগ্যতা বেতন, পদ শিক্ষাগত যোগ্যতা বেতন একদম বিকাশ ভবন থেকে শুরু করে আমাদের এই স্টাফ আমরা যারা আছি সর্বশিক্ষার, বিকাশ ভবনে আছে, ডিএম অফিসে আছে, আমরা এসআই অফিসে আছি, এরকম পরপর নেমেছে। তা যখন ওটা হলো তখন সবার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হলো, কিন্তু সেখানে আমাদের নামটা নেই। এবার তখন আমরা বললাম গিয়ে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী হয়েছে ঠিকই, এটাই হওয়া উচিত, সারা পৃথিবীতে এই নিয়ম ফলো করা হয়, কিন্তু আমাদের নাম তো নেই। ওরা দেখে টেকে বললো অ্যানেক্সার 1, সেটা বললো হ্যাঁ ঠিকই তো, এটা তো আপনাদের নাম নেই, এটা আমাদের ভুল হয়েছে, পরে আমরা এটা ঠিক করে দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অ্যানেক্সার 2টা বের হলো, কিন্তু অ্যানেক্সার 2তে যখন আমরা দেখলাম সেখানে দেখা গেল আরো আমাদের সঙ্গে প্রতারণা করা হলো। শিক্ষাগত যোগ্যতা কলামটাই তুলে দেওয়া হলো, পদ এবং বেতন মাঝখানে ছিল, প্রথমে ছিল পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, পদ আর বেতন, মাঝখান থেকে শিক্ষাগত যোগ্যতার কলমটাই তুলে দেওয়া হলো। এখন তারপরে থেকে আমরা দীর্ঘ লড়াই করছি, দীর্ঘ আন্দোলন করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন এখানে পড়ে রইলাম, এই কথাটা আমি আগের দিনও বলেছি, আপনার চ্যানেলে অনেকবার বলেছি। এই পড়ে থাকার কারণ হচ্ছে আমরা যে এখানে এই অবস্থায় এখনো আছি। ধরুন যদি বলা যায় যে আমাদের মধ্যে সরকারি কর্মচারী নানান সংগঠনের সঙ্গে থাকবে, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ তৃণমূল হবে, তাহলে আমাদের তৃণমূলের আমলে আমাদের যারা শিক্ষাবন্ধু, কেউ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, কেউ ব্লক প্রেসিডেন্ট, কারোর বউ প্রধান, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে রাখলেনটা কেন? এই যে যদি প্রশ্ন আমাকে যদি বলা হয় যে ধরুন এই যে যদি 42,000 টাকাও হতো, তাহলেও তো একটা কথা ছিল যে আমরা মানে অন্তত দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আপনি বললেন হ্যাঁ আমাদের লোকেরা বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গেছে, আমাদের একজন নিবারণ বাবু তিনি মারা গেলেন, অনেকেই মারা গেছে। আহ, এখন বিষয়টা হচ্ছে যে এই আমার যেটা মনে হয় এটা নিয়ে যদি প্রশ্ন করেন যে এখনো কেন পোস্ট গ্রাজুয়েট পৃথিবীতে কোথাও আছে, ভারতবর্ষের কোথাও আছে অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট সঙ্গে বিএড, তার বেতন 8,000 টাকা। আর এটা বলার সত্ত্বে সত্ত্বেও তারপরেও সবথেকে আমাদের দুঃখের, যন্ত্রণার, কষ্টের যে এই সরকারকে তো আমরা বলেছি, এবং এই সরকারটাকে আমরা এবার মানে যেহেতু 15টা বছর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হিটলার আমাদের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছেন, আমাদের অল্প কয়েক বছরের চাকরি, তা
তারপরে আমরা কিন্তু সবাই একদম এবারে আমরা কিন্তু ঘোষিত ভাবে যে তৃণমূলকে নো ভোট টু তৃণমূল, তৃণমূলকে ভোট নয়। তার মানে স্বাভাবিক বুঝতেই পারছেন তৃণমূলকে ভোট নয় মানে যারা বাম যারা সবাই যে আগে একে সরাতে হবে। আমাদের আমাদের তো হত্যা করেছেন, তিলে তিলে হত্যা করেছেন। 60 লক্ষ 60,000, মাফ করবেন, 60,000 কর্মচারী ইতিমধ্যে যারা রিটায়ার করে গেছেন, একটি টাকাও তারা পেনশন পাবেন না, নট এ সিঙ্গেল পাইস। তাহলে আপনি ভাবুন, ওই বলছিলাম না যে আপনি বলছিলেন আগে তারা কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে, 60 বছর পর্যন্ত চাকরি করার পরে একটি টাকাও পেনশন পাবেন না। আচ্ছা, আমাদের ইপিএফ এর আন্ডারে আমরা, তাহলে ইপিএফ এর এবার এখানেও দেখুন, আমরা জবে থেকে চাকরিতে জয়েন করেছি, সরকার কিন্তু আমাদের ইপিএফ কাটতে শুরু করেছে 15 সালের অক্টোবর, তার মানে বলতে গেলে 16 সাল থেকে। যার ফলে যারা বহু বছর আগের থেকে চাকরিতে জয়েন করেছে, 10 বছর না হলে পিএফ এর আন্ডারে ইপিএফ এর আন্ডারে আসবে না, কোনো পেনশনও পাবে না, সেই জন্য কেউ পেনশনও পায়নি। সেটাও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত করেননি। এই সরকার কি করবেন জানি না, আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু আমরা সত্যি আশাহত হয়েছি। তবু আমাদের মানে নতুন এখনো মুখ্যমন্ত্রী, পর্যন্ত নতুন আপনারা সরকার। আপনাদের এই বঞ্চনার কথাটা নতুন সরকারকে তুলে ধরতে পারেনি। নতুন সরকার তো বেশ কিছু জনের হ্যাঁ, মাসোয়ারা বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষাক্ষেত্রে প্যারা টিচারদের অঙ্গ কর্মী তাদের মাসোয়ারা বাড়াবার কথা বলেছেন। আপনাদের ব্যাপারে এখনো কোনো হয়নি? না, আমরা দুয়ারে মানে ওনার যে ওই মুখ্যমন্ত্রী যে যেটা করছেন, যে উনি সবার সাথে কথা বলছেন, সেখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা যেহেতু ওখানে প্রশাসন নিয়ন্ত্রণ করছে, সেখানে আমরা ওনার সাথে দেখা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের বলছে যে কাগজপত্র আপনারা দিয়ে যান, আপনাদের বিষয়টা আমরা দেখব। কিন্তু ইতিমধ্যে যেটা যেটা হয়েছে, আমরা গতকাল আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি, তার কাছে একটা চিঠিও পৌঁছে দিয়েছি। এবং যেদিন বাজেটের আগে, কিন্তু দেখুন বাজেটের আগে আমি মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছিলাম, যেহেতু আমি সংগঠনের সম্পাদক, মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছিলাম, শিক্ষামন্ত্রীকে চিঠি করেছিলাম, কিন্তু শিক্ষামন্ত্রী সেই চিঠির উত্তরটা দিয়েছেন বাজেটের আগে। এই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য অন্য এর আগে সরকার এ তো ভাবাই যেত না। তিনি উত্তর দিয়ে দুটি নিয়ে আমাকে লিখলেন, সরকার দেখছে। আমরা আশান্বিত হলাম, আশায় বুক বাঁধলাম। কিন্তু 22 তারিখে যেদিন বাজেট ঘোষণা হলো, আমরা দেখলাম যে আমাদের নামটা সেখানে নেই। আবারও মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে চিঠি করলাম, এবারও তিনি দেখলেন, ব্লু টিক উঠলো। এবারে কিন্তু তিনি কোনো কথার উত্তর দিলেন না যে আমরা স্যার আমরা তো রইলাম না। উনি নিজে হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ, আমাদের শিক্ষা বন্ধুরা উচ্চ শিক্ষিত। এখন আমাদের আমরা আশা করেছিলাম যে অন্তত শিক্ষা মর্যাদাটা পাবো, কিন্তু যাই হোক, আমরা তবুও এখনো আশা রাখতে চাই। আমরা এখনই কোনো সমালোচনার মধ্যে যেতে চাই না। নিশ্চয়ই আমাদের বঞ্চনা এই সরকার দূর করবেন, কিন্তু পরবর্তীকালে একটিও উত্তর দেননি। তারপরে এবার আমাদের মেয়েরা গেল অর্থমন্ত্রীর কাছে, স্বপন দাশগুপ্তর কাছে। এবার আমাদের যন্ত্রণার কথা আমাদের তারা গিয়ে বললেন, মেয়েরা গেল। সেদিন তিনি বললেন, দেখুন বাজেটে তো অনেকের ঘোষণা হয়েছে, আর আগামীকাল আনন্দবাজার পত্রিকাটা দেখে নেবেন, ওখানে আপনারা দেখতে পাবেন। যথারীতি আনন্দবাজার পত্রিকা বের হলো, সেখানে দেখা গেল যে ভোকেশনালদের কথা উনি বললেন, ভোকেশনালদের বাড়ানো হলো, আইসিটি কম্পিউটারদের বাড়ানো হলো। আর তারপরে উনি বললেন যে দেখুন এটা আমরা বাড়ালাম, আর বাকি যারা রইলো তাদের দাবিও যুক্তিসঙ্গত, তাদের দাবিও ন্যায্য, কিন্তু তাদের এখন আমরা আর বাড়াতে পারবো না, সামনের বছর তাদের কথা আমরা ভাববো। তার মানে যারা বাড়লো, মানে সবারই বাড়া উচিত, সমকাজে সমবেতন অন্যদের তুলনায় সবারই বাড়া উচিত, আমি কারোর এটার বিরোধিতাও করছি না। কিন্তু আমরা যে এই জায়গায় পড়ে আছি, তো আমাদের মানে আমাদের কথাটা বললেন না, বরঞ্চ বলা হলো যে আমাদের আমরা কি ধরবো। উনি বলে দিলেন, তার মানে আমাদের সামনের বছর আমাদের কথা ভাবা হবে। এখন এই প্রসঙ্গে আরেকটা কথা আমার কিন্তু মনে হয়েছে, যে উনি মানে আমরা কেন এই জায়গায় পড়ে আছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমাদের এর মধ্যে তৃণমূলের অনেক নেতৃত্ব আছে, তৃণমূলের নেতা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেখে দিলেন আমরা? আর এই কথাটা এই কথাটা হ্যাঁ বল। এই একটা কথাটা আওয়াজ কেন আসছে। এই কথাটা কেন বলছি, যে উনি ইচ্ছে করে, মানে এত ভয়ঙ্কর এই মহিলা, কেন এই কথাটা বলছি? প্র্যাকটিক্যালি আমি বরুণ বিশ্বাসের সহযোদ্ধা, বরুণ বিশ্বাসের আমি সহকর্মী। আমার বরুণ বিশ্বাসকে হত্যা করা হয়েছে, এবং বহুবার বলেছি যে বরুণ বিশ্বাস হত্যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত এবং জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত। এখন আরো পরিষ্কার হচ্ছে, দিন দিন আরো ব্যাপারটা পরিষ্কার। এই কথাটা আমি এবিপি আনন্দ চ্যানেল, 24 ঘন্টা চ্যানেলে বলেছিলাম। এই বলার কারণে মূলত আমাকে শাস্তি দেওয়ার জন্য, আমাকে শিক্ষা সবক শেখানোর জন্য
এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হিটলার মুখ্যমন্ত্রী, তালিবান মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষা বন্ধু জগৎকে উনি এটা করতে পারতেন যে অর্ডার করে বলতে পারতেন এক্সেপ্ট নন্দদুলাল দাস। কি কি করেছেন উনি শুনুন। প্রথম কথা হচ্ছে উনি সবাইকে, যেমন ওই যে ডিএ বেড়েছে, ওই ডিএটা সমগ্র শিক্ষার সবাইকে দিয়েছেন, অন্য অন্য সবাইকে দিয়েছেন, শিক্ষা বন্ধুদের দেননি। আমাদের হাইকোর্ট পর্যন্ত দৌড়াতে হয়েছে। আচ্ছা, তারপরে অন্যদের আমাদের করলো কি, যাদের বেতন, যারা 34,000 টাকা বেতন পায়, ইচ্ছে করে প্ল্যান করে যারা 40,000 টাকা বেতন পায় তাদের সঙ্গে আমাদের বাড়ালেন। তার মানে ধরুন যদি 40,000 টাকা যে বেতন পায় তার যদি 40% বাড়ে, অনেক টাকা তো। আর যদি আমরা পাই 5,000 টাকা, 5,000 টাকার 40% কত হয়? এবার তারপরে বেড়ে আমাদের হলো 18 সালে, বুঝুন, বাড়ার পরে আমাদের হলো 7,500 টাকা। আর কারোর কারোর বাড়লো 13,000, 14,000, 15,000 টাকা। এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য তারা নিজেরা মিটিং করলেন। মিটিং করে এবিপি আনন্দের চ্যানেলের মানে ইচ্ছে করে এলেন, পার্থবাবু এলেন, এসে কি বললেন, মানে আরো অবাক হবেন শুনে। সেখানে বলা হলো বেতন তো অনেকেই বেড়েছে, আমাদের তো বেড়ে হয়েছে 7,500 টাকা, এবার কত বাড়ছে সে বললো না। বলা হলো শিক্ষা বন্ধুদের বেতন বাড়ানো হলো, এই মানবিক সরকার শিক্ষা বন্ধুদের বেতন বাড়ালো। এই কারণে আমরা বাড়ালাম, কারণ ওরা স্কুল ইন্সপেক্টর অফিসে জুতো দেওয়ার কাজ করে, মানে চরমতম অসম্মান করার জন্য, যে আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, স্ত্রী, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী দেখুক যে ও কি কাজ করে, অফিসে গিয়ে কি কাজ করে। এই রকম একটা নোংরা, এই রকম একটা জঘন্য, এই রকম একটা ভয়ঙ্কর সরকার, যে এটা নিয়েও যে বরুণ বিশ্বাস হত্যার জন্য এই তদন্তে আসা উচিত, এবং আমাদের এটা নিয়েও এই 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 সরকারের, মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও তদন্তের মধ্যে আসা উচিত, যে আমাদের সঙ্গে উনি যা যা করেছেন, কি কি করেছেন, মানে বঞ্চনার কথা কত বলবো। শুধুমাত্র এই কারণের জন্য আজকে আমাদের উনি এই জায়গায় রেখে দিয়েছেন। এখন আরে এখানে তো তৃণমূলের অনেক লোকেরা আছে, তারাও চেষ্টা করেছেন, হ্যাঁ আমি বলবো, হ্যাঁ অনেকে চেষ্টা করেছেন, মিছিল করেছে, হাজারে হাজারে লোক উপস্থিত হয়েছেন, কিন্তু যদি বৃদ্ধি হয় তাহলে আমারও বৃদ্ধি হয়ে যাবে। তাহলে এইরকম একটা ভয়ঙ্কর ফেরোচাঁদ সরকার আমরা ক্ষমতায় রেখেছিলাম। তবু নতুন সরকার আমরা আশান্বিত হয়েছিলাম। বহুবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আমরা সমকাজে সমবেতন দেব। তার সঙ্গে ভোটের আগে নিজাম ফেলেছে, আমরা বসেছিলাম সর্বশিক্ষার আমরা সমন্বয় কমিটি, আমরা তার সঙ্গে বসেছিলাম, তিনি বলেছেন। কিন্তু দুঃখের বিষয় তিনিও কিন্তু কথা রাখেননি। এখন আমরা এখনো আশা রাখতে চাই তিনি কথা রাখবেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনিও উচ্চ শিক্ষিত, পোস্ট গ্রাজুয়েট, শিক্ষামন্ত্রী পোস্ট গ্রাজুয়েট, সুকান্ত বাবু তিনি পোস্ট গ্রাজুয়েট অধ্যাপক মানুষ, আমাদের শ্রমিক ভট্টাচার্য তিনিও অধ্যাপক মানুষ। আর শিক্ষাগত যোগ্যতা যদি অধ্যাপক হতে হয় তাহলে তো এমএসসি এমকম এর নিচে হওয়া যায় না, সেই যোগ্যতায়, অধ্যাপক হওয়ার যোগ্যতায় আমাদের শিক্ষা বন্ধুরা এরকম। তাহলে আমরা এখনো আশা রাখতে চাই, ভরসা রাখতে চাই এই সরকারের কাছে। নিশ্চয়ই আমরা তাদের কাছে, তারা আমাদের এই যে শিক্ষা বন্ধুরা, উচ্চ শিক্ষাগত যোগ্যতা যাদের এরকম, আমাদের এই সরকার আমাদের নিশ্চিতভাবে আমাদের কর্ণগোচর করবে। উচিত ছিল তাদের কারোর যদি বেতন একদম বৃদ্ধি করতেন, যদি হ্যাঁ, একটা সেক্টরেরও একদম বেতন বৃদ্ধি করতেন, তাহলে শিক্ষা বন্ধুদের করা উচিত ছিল। একদম কিন্তু সবার সেই আগে। শিক্ষা বন্ধুদের কথা সবার আগে তবু আপনার চ্যানেলের মধ্য দিয়ে এই দাবিটা রাখতে চাই, যে এবং যে যদি যারা রিটায়ার করে গেছে, যদি ডেট অফ জয়নিং থেকে আমাদের ইপিএফটা কাটে এখনো, তাহলে আমাদের যারা রিটায়ার করে গেছে, যারা এখনো রাজমিস্ত্রির কাজ করছে, যারা ভ্যান চালাচ্ছে, তারা ন্যূনতম হলেও পেনশনটা পাবে। এবং ন্যূনতম এখানেও জানেন তো আজকে এত পেনশন অন্যান্য কর্মচারীদের, যারা এমপি হচ্ছেন, যারা এমএলএ হচ্ছে, 5 বছর এমএলএ থাকার পর তাদের পেনশন চালু, 5 বছর এমপি থাকার পর তাদের পেনশন চালু। একদম আর ইপিএফ ন্যূনতম 1,000 টাকা, এটা ভাবা যায়। এটাও পাল্টানো উচিত। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, যে ডেট অফ জয়নিং থেকে ইপিএফটা দিন, এবং ইপিএফ এর পরিমাণটা, পেনশনের পরিমাণটা বৃদ্ধি করুন। যারা ইতিমধ্যে রিটায়ার করে গেছেন 27 সালের মাঝামাঝি পর্যন্ত, যারা এখনো রিটায়ার করবেন 26 সাল এবং 27 সালের পর্যন্ত যারা রিটায়ার করবেন, তারাও 1 টাকাও পেনশন পাবেন না। বেশ। তাহলে এই আমি রকম আসবো আপনার কথা শুনবো। আমি একটু সুনীত বাবুর কথা শুনি। সুনীত বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুনীতবাবু, আপনি বলুন হ্যাঁ তো, আপনাদের আপনাদের বঞ্চনার যে কথাটা নন্দদুলাল বাবু বললেন, যে দীর্ঘদিন আপনারা এটা বহন করছেন, কিভাবে চলছে আপনাদের, আপনারা কিভাবে বেঁচে আছেন? মানে আমার জানতে ইচ্ছে করছে যে এই মায়নায় আপনারা কি করে আপনাদের সংসার যাপন করছেন, টিকে আছেন, কি করে হচ্ছে আপনাদের?
এখন প্রথমেই অনুপম বাবু এবং আপনার এই চ্যানেলকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহকর্মী নন্দবাবু শুরু করেছে, আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের সহকর্মী যারা দেখছেন বা যারা আছেন, যারা সবাই দেখছেন, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যেটা, যে একটু পেছনের দিকে যাই, 2006-07 যখন পশ্চিমবাংলা, আমরা যে সময় এই পৃথিবীতে এসেছি একটা বন্ধ্যা সময়, মানে যখন চাকরি বাকরি পাওয়ার কথা, একটা বন্ধ্যা সময় গেছে 8-এর দশক শেষের দিক থেকে 9-এর দশক পুরোটা। কিন্তু সেই সময়ে অনেকেই চাকরি বাকরি, যে যোগ্যতা ছিল চাকরি পাওয়ার কথা ছিল, হয়নি, একটা বন্ধ্যা সময় গেছে। 2006-07 সালে একটা নোটিফিকেশন হলো এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে, যে শিক্ষাবন্ধু ওই যে পোস্টে নিয়োগ ছিল রিটায়ার্ড টিচার, তাদেরকে বলা হতো রিসোর্স টিচার, তাদের রিটায়ার্ড টিচারকে রিসোর্স টিচার করে নিয়োগ দেওয়া হলো। আমরা দেখতে পাই যে পরবর্তী পর্যায়ে নোটিফিকেশনে তাদের পেনশন সহ রিমুনারেশন দেওয়া হতো 4,000 টাকা। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে গোটা রাজ্যে যখন বেকার যুবক যুবতীরা এই শিক্ষাবন্ধু পদের জন্য আবেদন করলো, প্রাথমিকের জন্য হচ্ছে স্নাতক ন্যূনতম এবং ট্রেন্ড অগ্রাধিকার, আর উচ্চ প্রাথমিক শিক্ষাবন্ধুর জন্য নিয়োগ দেওয়া হলো অনার্স সহ এমএ এবং ট্রেন্ড অগ্রাধিকার। এই যোগ্যতায় নিয়োগ করে তাদের শুরু হলো 2,000 টাকা। এই বঞ্চনার হচ্ছে শুরু এটাই। 2,000 টাকা শুরু হলো 2007-এ, 2008-এ এলেও 2,500 টাকা, 2009-এ এলো 4,000 টাকা, 2010-এ হলো 5,400 টাকা, এবং 60 বছরের নিশ্চয়তা দেওয়া হলো 16/11/2010। 4 বছর 60 বছরের নিশ্চয়তা দেওয়া হলো এবং 3 বছর অন্তর 5% ইনক্রিমেন্টের কথা বলা হলো। 3 বছর অন্তর 5% ইনক্রিমেন্টের কথা বলা হলো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে সরকার পরিবর্তন ঘটে গেল। 11 সাল থেকে 17 সাল একটা পয়সাও বাড়েনি। 18 সালে এসে এই সরকার যারা 5400 পেত প্রাইমারি টিচার, তাদেরকে করলো 10,000 টাকা, বিগত তৃণমূল সরকার। আর যারা 7,400 আপার প্রাইমারি প্যারা টিচার পেত, তাদের করলো 13,000 টাকা। আর আমাদের কোনো ঘোষণা করলো না, অথচ একইভাবে নিয়োগ হতো, মানে নোটিফিকেশনের মাধ্যমে, একই এতে নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ হয়েছে, ঘোষণা করলো না। এর আগে যতবার ইনক্রিমেন্ট হয়েছে সব একটাতেই এতে হয়েছে। আমাদের সঙ্গে স্পেশাল এডুকেটর, প্যারা টিচার সকলে থাকতো। তারপরে দেখা গেল যে সকল, মানে 18/3/2000, মানে 1/3/2018 থেকে একটা অর্ডার হলো, যে অর্ডারে ওদের এফেক্ট দিল, আর আমাদের করলে 1/1/2019। কেন না, 1/3/2000 থেকে 10 মাসের এরিয়া সবাই পেল, অর্থাৎ একটা গ্রুপ সি, একটা গ্রুপ ডি, জেলার স্টাফ, রাজ্যের স্টাফ, শুভম, তারা আপনি সবাই আপনার 50, 60, ছবিটা একটু 70 হাজার। আপনি একটু হ্যাঁ, একটু তো আপনাকে দেখা গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। এরকম টাকা তারা পেলো এরিয়া, আমাদের এরিয়া পর্যন্ত দিলে না। এক্সেপ্ট শিক্ষাবন্ধু, তাদের কি করলো, ওই 40%, মানে ম্যানেজমেন্ট স্টাফদের সঙ্গে আমাদের 40% বাড়ানো হলো। এই 40% বাড়ানোর ফলে কি হলো, 5,400-তে 40% ক টাকা আর বাড়ে, 2,500 টাকার মতো বাড়লো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করলাম, আবেদন নিবেদন দেখা সাক্ষেত এরিয়াটার জন্য ন্যূনতম পাই তো সামান্য, তারপর এরিয়াটাও দিল না। শেষমেশ আমরা কোর্টে গেলাম। 18 সালের টাকা আমরা 24 সালে আদায় করলাম, 6 বছর পরে কোর্ট থেকে অর্ডার হলো, আমরা 20,000 টাকার মতো, 20-22,000 টাকার মতো করে এরিয়া পেলাম। আমি জানি আপনারা অনেক লড়াই লড়ছেন এবং আগামী সময় আপনাদের কত কঠিন লড়াই লড়তে হবে আমি জানি না, কিন্তু প্রত্যাশা করব যে মর্মান্তিক কাহিনী আপনারা শোনালেন, তারপরে নিশ্চয়ই সরকারের টনক নড়বে এবং সবাই গোটা বিষয়টা দেখবে। আমি একই সাথে সমস্ত শিক্ষক সাথে যুক্ত শিক্ষক, অধ্যাপক সবাইকে বলবো, ওনাদের যে সমস্যা সেটাকে সামনে থেকে দেখা এবং সবাই যাতে একযোগে দাবি করেন যে এনাদের সুরাহা করতেই হবে। মানুষ হিসেবে সহ নাগরিক হিসেবে এই দাবিটা বোধহয় খুব দরকার।